হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা সিলেট বোর্ড 26-এর রসায়নের এই সৃজনশীলটি সমাধান করব। তো এইটার ক নম্বরে বলা হয়েছে বর সংখ্যা কাকে বলে। তো বর সংখ্যা বলতে আমরা বুঝি যে কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি হলো গিয়ে আমাদের বর সংখ্যা। সো কোনো পরমাণুতে উপস্থিত নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি ওই পরমাণুর বর সংখ্যা। সো খ নম্বরে বলা হয়েছে এই যে থিওরি যে লেখালেখির পার্টগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লিখে নেবেন। খ নম্বরে বলা হয়েছে ক্যালসিয়ামকে মৃৎকার ধাতু বলা হয় কেন, ব্যাখ্যা করো। তো ক্যালসিয়ামকে মৃৎকার ধাতু বলা হয়, ক্যালসিয়াম পর্যায় সারণীর গ্রুপ 2-এর একটি মৌল। একে মৃৎকার ধাতু বলার প্রধান দুটি কারণ: উৎস ক্যালসিয়ামের বিভিন্ন যৌগকে মাটিতে বা ভূত্বকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ধর্ম: এর অক্সাইড ও হাইড্রোক্সাইডগুলো ক্ষারীয় প্রকৃতি এবং এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। এবং যে এদের কিছু মৌল যে মাটিতে পাওয়া যায়, এজন্য এদের মৃৎকার ধাতু বলা হয়। তো এই যে ক এবং খ নম্বরের যে ব্যাখ্যাগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা লিখবেন। এইটাতে বলা হয়েছে যে ই মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করো। তো এ ডি ই তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 15, 17 এবং 29। তো 29 মৌলটি হলো গিয়ে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হলো গিয়ে কপার। সো এইটার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। তো আমরা এটার ইলেকট্রন বিন্যাস করব প্রথমে। তো কপারের ইলেকট্রন বিন্যাস Cu29, SS, PS, PS, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর 4s2, SS, PS, PS, DPS। এখানে হবে 3D 10, তারপর 4p। সো এইটাতে আমাদের কয়টি ইলেকট্রন হলো 4, 10, 12, 18, 20, 30। এইখানে হবে গিয়ে 9। সো এটাকে আমরা সাজিয়ে লিখবো 1s2, 2s2, 2p6, তারপর 3s2, 3p6, 3d9, 4s2। সো এইটাতে এইটি হলো গিয়ে সাধারণ নিয়ম। এখানে আমাদের যে 4s অরবিটালে আমাদের 2টি ইলেকট্রন এবং 3d অরবিটালে আমাদের 9টি ইলেকট্রন। তো এখন আমরা ব্যতিক্রম নিয়মটি দেখব। ব্যতিক্রম নিয়ম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর এই যে 3d এবং 4s। তো 4s2 এইখান থেকে আমাদের একটি ইলেকট্রন এইটাতে আসবে, এইটাতে এসে 4d10 হয়ে যাবে, আর এখানে একটি থাকবে। তো এখন আমরা ব্যাখ্যাটা দিব যে রসায়নের নিয়ম অনুযায়ী কোনো উপশক্তি স্তরের অরবিটালগুলো পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকলে তা অধিক স্থিতিশীল। কোনো উপশক্তি স্তরের অরবিটাল যদি এই যে পূর্ণ 3d10 বা 3d5 পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকলে সেইটিকে আমরা অধিক স্থিতিশীল বলে বিবেচনা করি। এজন্য এইটাতে এই যে 3d, এইটা কিন্তু পূর্ণ এবং অর্ধপূর্ণ কোনোটিই নয়। এটা অর্ধপূর্ণ হলো গিয়ে এটার 3d5 এবং পূর্ণ হলো গিয়ে 3d10। তো এইটাতে যে এইটা তো পূর্ণ এবং অর্ধপূর্ণ কোনোটি নয়, এটা 3d9। এজন্য এই যে এই অরবিট এখান থেকে একটি যে ইলেকট্রন এইটাতে এসে এইটা 3d10 হয়ে গিয়েছে।
3D অরবিটালে 9টি ইলেকট্রন নিয়ে স্থিতিশীল থাকে, তাই অধিক স্থায়িত্ব অর্জনের লক্ষ্যে 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন সহজেই 3D অরবিটালে স্থানান্তর হয় পূর্ণ রূপ ধারণ করে। তো এইটার যে বিশ্লেষণ, এইটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ইলেকট্রন বিন্যাস তো আপনারা পারেন। তো ইলেকট্রন বিন্যাস করে এই যে বিশ্লেষণটা আমি ডিসক্রিপশনে দিব। এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। সো এখন আমরা এর পরবর্তী প্রশ্নটি সমাধান করব। তো এটাতে বলা হয়েছে AD3 এবং AD5 যৌগ গঠনে অষ্টক নিয়ম মেনে চলার সম্ভাবনা যাচাই করো। তো এখানে এ এবং ডি যে ইলেকট্রন আমাদের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 15 এবং 17। তো 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো গিয়ে ফসফরাস এবং 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হলো গিয়ে আমাদের ক্লোরিন। তো এইটাতে আমাদের AD3 আমাদের হয়ে যাবে PCl3 এবং AD5 হয়ে যাবে আমাদের PCl5। এই যে PCl3 এবং PCl5 এর আমাদের যে অষ্টক নিয়ম মেনে চলে কিনা এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে যে এইটা ফসফরাস, এইটা ক্লোরিন, এইটা দিব, তারপর আমরা যে ডায়াগ্রামটি আঁকবো। এইখানে আমি ডায়াগ্রামটি এঁকে দিচ্ছি। সো প্রথমে ফসফরাসের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, তারপর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আমাদের 15টা। এই যে 3টি ইলেকট্রন আমাদের সিঙ্গেল আকারে দিতে হবে। তো এখানে আমাদের ক্লোরিন এসে সংযুক্ত হবে। ক্লোরিন তো ক্লোরিনের আমাদের ইলেকট্রন বিন্যাস আমরা করি। প্রথমে আমরা এইটা ইলেকট্রন আমরা ক্রস আকারে দেব বোঝার সুবিধার্থে। 2টা ইলেকট্রন প্রথমে, তারপর আমাদের 8টি ইলেকট্রন, এইখানে হবে যে সর্বশেষ 8টি না, সর্বশেষ শক্তি স্তরে আমাদের 7টি ইলেকট্রন। তো এইটাতে আমরা আঁকি ক্লোরিন, প্রথমে 2টা, তারপরে আমাদের 8টা, তারপর আমাদের 7টা। এইখানে আমরা আঁকবো প্রথমে 2টা, তারপরে আমাদের 8টা এবং সর্বশেষ শক্তি স্তরে আমাদের 7টা। সো এই হয়ে গেল আমাদের যে PCl, এটা আমাদের PCl3। সো এইটা আমাদের ডায়াগ্রামটি এঁকে আমরা নিচে বিশ্লেষণ দিব যে এখানে PCl3, এই যে এখানে প্রত্যেকটির শেষ শক্তি স্তরে আমাদের অষ্টক পূর্ণ হয়েছে 1 2 3 4 5 6 7 8। ফসফরাসের আমাদের অষ্টক পূর্ণ হয়েছে এবং ক্লোরিনেরও অষ্টক পূর্ণ হয়েছে 1 2 3 4 5 6 7 8। তো এইটা দিয়ে আমরা যে লিখব যে এইটার অষ্টক পূর্ণ হয়েছে। তারপর আমরা যে PCl5 এর ডায়াগ্রামটি আঁকবো। PCl5 প্রথমে ফসফরাস, আগেরটির মতো
ফসফরাস দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন। এখানে আমাদের 8টি, তারপর সর্বশেষ শক্তি স্তরে 1 2 3 4 5। ফার্স্টটা সিঙ্গেল ইলেকট্রন দিব, কারণ ফার্স্টে ক্লোরিন আমাদের যুক্ত হবে। এইগুলো আপনারা যে কম্পাস দিয়ে আঁকবেন, তো এইটার চিত্রটা সুন্দর হবে। ক্লোরিন প্রথমে 2টা, তারপর 8টা, তারপর আমাদের 7টা। এখানে আমরা আঁকবো ক্লোরিন প্রথমে 2টা, তারপর আমাদের 8টা, তারপর 7টা। প্রথমে 2টা, তারপর কয়টা, তারপর 8টা, তারপর আমাদের 7টা। ক্লোরিন 2টা, 7টা। সো এটা হয়ে গেল আমাদের যে PCl5। এইটাতে যদি আমরা লক্ষ্য করি যে ফসফরাসের আমাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আমরা গণলে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 10টা হয়ে যায়, এবং ক্লোরিনের হয় 1 2 3 4 5 6 7 8। ক্লোরিনের আমাদের অষ্টক পূর্ণ হয়, কিন্তু ফসফরাসের আমাদের অষ্টক পূর্ণ হয় না। এজন্য এইটা আমাদের অষ্টক নিয়ম মেনে চলে না। তো আমরা পরিশেষে লিখব যে PCl3 অষ্টক নিয়ম মেনে চললেও PCl5 অষ্টক নিয়ম মেনে চলে না। তো এটাই আমাদের আজকের সৃজনশীল প্রশ্নটির সমাধান। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে।